ঢাকা রাজশাহী বিরতিহীন ট্রেন উদ্বোধন, মাত্র 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছাবে বনলতা এক্সপ্রেস। এই ট্রেনটা দেখার পরে আমার মনটা পড়ে গেছে। গাড়ির খাবার মান এবং অনেক কিছু ভালো উন্নত আছে। অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্টকে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এইভাবে ট্রেন রাখা গেল। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী ব্যবসার প্রসার উপকৃত সাধারণ মানুষ, বললেন প্রধানমন্ত্রী। রেল ভ্রমণটা শুধু আরামদায়কই না, এটা সাশ্রয়ীও বটে। যে রেলের যোগাযোগটা আমরা আরও উন্নত মানের করে দিতে চাই, যাতে করে আমাদের সমস্ত বাংলাদেশ রাজধানীর সঙ্গে একটা ভালো সংযোগ সৃষ্টি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকার নদী দখলমুক্ত করতে গিয়ে বিপাকে বিআইডব্লিউটিএ, ভুয়া নথি দেখিয়ে স্থগিতাদেশ নেয় ভাঙা যাচ্ছে না অনেক স্থাপনা। রমজান ঘিরে ফের সক্রিয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাতভর রাজধানীতে র্যাবের অভিযানে 110 টন পচা খেজুর জব্দ, দুটি প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা। দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এবার শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ। জাতীয়তাবাদী শক্তির সঙ্গে তার কোনো ঠাঁই নেই, প্রতিক্রিয়া শীর্ষ নেতার। রাখাইনে অস্ত্র সরবরাহকারীদের খুঁজে বের করতে জাতিসংঘের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর, সংস্থার শীর্ষ 3 কর্মকর্তার সঙ্গে বৈঠক। এবং শ্রীলঙ্কার হামলায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার সরকারের, রাজনৈতিক কারণে ধামাচাপা দেয়া হয় সতর্কবার্তা, অভিযোগ বিরোধী দলের, আতঙ্কে স্থানীয় মুসলিমরা। চালু হলো বহুল কাঙ্ক্ষিত রাজশাহী ঢাকা বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের শুভ উদ্বোধন করেন। এরপরই যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেন চালুর ফলে মাত্র 4 ঘন্টায় রাজশাহী ঢাকা রুটে যাতায়াত করার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। বৃহস্পতিবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 11টা 40 যাত্রী নিয়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটতে শুরু করে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। পূরণ হয় দীর্ঘদিনের প্রত্যাশা। উদ্বোধনের প্রথম দিনেই ইতিহাসের সাক্ষী হয়ে ট্রেনে ভ্রমণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত যাত্রীরা। অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্টকে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এইভাবে ট্রেন রাখা গেল। বনলতা এক্সপ্রেস শুরু হওয়াতে আমি খুব উচ্ছ্বসিত, আনন্দিত। আমি প্রথম যাত্রী হিসেবে খুব গর্বিত মনে করছি। এই ট্রেনটা দেখার পরে আমার মনটা পড়ে গেছে। মনে হচ্ছে যে পাশ্চাত্যের দেশে আমি যেটা দেখে আসছি, এখানে সেই ট্রেনটার একটা মানে যে চিত্রটা, এই চিত্রটা আমাদের দেশ ডে বাই ডে যেভাবে উন্নত হচ্ছে, এটা একটা সেটা একটা চিত্র। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন। এ সময় রাজশাহীতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ রাশিক মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সৃষ্টি হলো। রাশিকগঞ্জ একটি ট্রেন, যেটা আমাদের এলাকার উত্তরবঙ্গের মানুষের জন্য খুব দরকার। এখান থেকে ভিসা নিয়ে সবাই চিকিৎসা বা বেড়াতে বা ব্যবসা কাজে যাবে, সেটিও আশা করছি 1 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যেমন অল্প পয়সা আমরা সেবাটা দেব, আবার যাদের সামর্থ্য আছে সেই সুযোগ সুবিধা দিয়েও তাদের জন্য আমরা সেই ব্যবস্থা রাখবো। উত্তরবঙ্গের জন্য এই ধরনের বিরতির কোনো ট্রেন ছিল না। এটি শুরু হলো ঈদের পূর্বে। আমরা পঞ্চগড় পর্যন্ত, পার্বতীপুর পর্যন্ত, ঢাকা পার্বতীপুর, এবং তারপরে আপনার স্টেশনগুলো ধরবে। এইভাবে আরেকটি বিরতিহীন ট্রেন আমরা দিতে যাচ্ছি। ইন্দোনেশিয়া থেকে আনা এই ট্রেনে আরামদায়ক সিট, ওয়াইফাই ও খাবার সহ নানা সুযোগ সুবিধা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে বিরতিহীন হওয়ায় গন্তব্যে পৌঁছাতেও সময় কম লাগবে। ঢাকা বনলতা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য আমি খুবই সুখী, মানে খুশি আর কি। বাংলাদেশ রেলের আমি ধন্যবাদ জানাই। এই গাড়িতে অনেক কিছু সুযোগ সুবিধা আছে, নতুন সিট, নতুন গাড়ির খাবার মান এবং অনেক কিছু
ভালো উন্নত আছে। কর্তৃপক্ষ জানায় 928 সিটের বনলতা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন চলাচল করবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশে বহুমুখী ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা ধর্মকেই হেয় করছে। দেশের রেল খাতে উন্নয়নের এক নতুন মাইলফলক রচিত হলো ঢাকা রাজশাহী রুটে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটে প্রথমবারের মতো বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। তারা আমাদের এই পবিত্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। আরামদায়ক ভ্রমণ একমাত্র রেল দিতে পারে। কাজে রেল লাইনকে এই জন্য আমি সবথেকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছি। রেলের যোগাযোগটা আমরা আরও উন্নত মানের করে দিতে চাই, যাতে করে আমাদের সমস্ত বাংলাদেশ রাজধানীর সঙ্গে একটা ভালো সংযোগ সৃষ্টি হয়। ধর্মের নামে যারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে মানুষ হত্যার পথে নেমেছেন তাদের প্রতি ঘৃণা জানান প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। কাজে আমি চাই যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মার পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন। বিএনপি জামায়াত এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও হামলার ষড়যন্ত্র চলছে, তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 500 জায়গায় একই দিনে বোমা হামলা থেকে শুরু করে গ্রেনেড হামলা, মানুষ খুন করা, আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু তারা করেনি। আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। পরে ভিডিও কনফারেন্সে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রামে নবনির্মিত 7টি ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, এখন সময় উৎপাদনের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণেরও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আদালতের স্থগিতাদেশ থাকায় প্রায় 40টি স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। ঢাকার আশপাশে নদী দখলমুক্ত করার অভিযানে আজ তুরাগ তীরে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। তারা জানান, নদীকে আগের রূপ ফিরিয়ে দিতে অন্যান্য সংস্থার সহযোগিতা প্রয়োজন। প্রায় 3 মাস ধরে এভাবেই ঢাকার আশেপাশের নদী দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ করা হয় 4তলা 5তলা ভবন সহ বেশ কিছু ছোট বড় আবাসিক স্থাপনা। উচ্ছেদ ঠেকাতে কাগজপত্র এনে অনেকে বুঝতে পারেন ভুল তথ্যের ভিত্তিতে জমি কিনেছেন তারা। 150 বছর আগের জায়গা, এটা আমাদের খাজনা খারিজ, গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব আপডেটের ক্লিয়ার আছে। বর্তমান পর্যন্ত খাজনা আছে, হ্যাঁ, হালনাগাদ পর্যন্ত। আমরা ক্রয়কৃত সম্পত্তি 1980 সালে ক্রয় করছে আমার ফাদার। ওনারা আমাদের জানায় ভাগুক, জানাবে তো। এর মধ্যে নদীর কোল ঘেঁষে 7টি স্থাপনায় উচ্ছেদে স্থগিতাদেশ থাকার কারণে থমকে যায় কার্যক্রম। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, অনেকে আদালতে ভুল নথি দেখিয়ে স্থগিতাদেশ এনেছেন। আদালতকে ভুল বুঝিয়ে, ভুল কাগজপত্র দেখিয়ে তারা একটি রায় স্টে অর্ডার নিয়ে আসছেন। প্রায় 40 হতে 45টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এগুলো মোকাবেলা করে এগুলোকে খারিজ করার, ব্যাকেট করার ব্যবস্থা করব। সংস্থাটি বলছে, তুরাগ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তাই নদীকে আগের রূপে ফেরাতে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ওয়াসা ও রেল ও শিল্প মন্ত্রণালয় সহ সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। ঢাকার যে চারপাশের নদীগুলোকে এবং পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য নাব্য নদীকে বসবাসযোগ্য ও মানুষের ব্যবহারযোগ্য করার জন্য শুধুমাত্র বিআইডব্লিউটিএ না, একই সাথে পরিবেশ অধিদপ্তর, রাজুক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব আছে। 2 পাশ থেকে যেমন ভরাট হয়েছে আর দখলও সম পরিমাণে হয়েছে এবং
আবার দূষণও হয়েছে, জরিমানা করতে হবে, আইনের আওতায় আনতে হবে, জেল দিতে হবে। এদিকে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে প্রয়োজনে আইনি লড়াইয়ের মাধ্যমে বাদ পড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তুরাগ নদ উদ্ধারে টঙ্গী ব্রিজ এলাকায় বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিয়া। ফয়সাল, এখন পর্যন্ত যদি আপনাদেরকে আজকের দিনের যে কার্যক্রম তা জানাতে চাই, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি 5 তলা 4 তলা এমনকি ছোট ছোট বেশ কিছু স্থাপনা, রেকর্ড সংখ্যক স্থাপনা বলা যেতে পারে, কারণ এখানে ছোট ছোট আসলে আবাসিক ভাবে গড়ে ওঠা আবাসিক ভবন এবং ছোট ছোট ঘরবাড়ির পরিমাণ অনেক, এবং ছোট দোকানপাটের সংখ্যাও কিন্তু এই নদীর কোল ঘেঁষে অনেক জানিয়েছেন আমাদেরকে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষরা। তারা বলেছেন যে বিশেষ করে যে ওয়াকওয়েটি আসলে তারা এর আগে নির্মাণ করেছিলেন, সে ওয়াকওয়েটি অনেকের ঘরের ভেতরের দিকে অনেকটা চলে গেছে। এটি বলা যেতে পারে যে ওয়াকওয়ের উপরে কিন্তু অনেকগুলো ঘর চলে এসছে, অনেকগুলো বাড়ি নির্মাণ করা হয়েছে, অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে ওয়াকওয়ের কাছাকাছি ঘেঁষে কিন্তু বিপুল পরিমাণ এখানে আমরা দেখতে পেয়েছি যে ভবন এবং ছোট ছোট বিভিন্ন আবাসিক স্থাপনা কিন্তু গড়ে তোলা হয়েছে, সবগুলোই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং সকালের দিকে বেশ কিছুটা আমরা দেখি যে কিছুটা বাধার মুখে পড়ে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ। এর অন্যতম কারণ যে আদালত যে স্থগিতাদেশ দিয়েছেন অনেককে, বিশেষ করে 60টি স্থাপনাকে এই ধরনের স্থগিতাদেশ দেওয়ার কারণে কিন্তু প্রায় 40টির মতো স্থাপনা কিন্তু সে টঙ্গীর ঠিক রেল ব্রিজের কাছাকাছি সেখানে কিন্তু ভাঙা সম্ভব হয়নি। এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 5 তারিখ পর্যন্ত তারা যেহেতু স্থগিতাদেশের সময় আসলে তাদের আছে, সেক্ষেত্রে 6 তারিখ থেকে আবার যেসব স্থাপনাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে সেই স্থাপনাগুলোতে কিন্তু আবার অভিযান চালানো হবে। পাশাপাশি কিন্তু শুধুমাত্র বিআইডব্লিউটি কর্তৃপক্ষই এখানে আসলে অভিযান চালালে হবে না। তারা বলছেন যে নদীকে যদি নদীর পুরনো রূপে ফেরত দিতে হয়, পুরনো রূপে তাকে পৌঁছে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটি এর এই উচ্ছেদের পাশাপাশি পরিবেশ এবং ওয়াসা এবং সিটি কর্পোরেশন রাজুক তাদেরকেও কিন্তু সমন্বিতভাবে আসলে এখানে কাজ করা প্রয়োজন। পাশাপাশি নদীর উপর যারা স্থাপনা নির্মাণ করছেন তাদেরও কিন্তু বিআইডব্লিউটি এর যে অনুমোদন, সেই অনুমোদন নেওয়ার কিন্তু প্রয়োজন আছে বলে তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু নদীর যে নাব্যতা তা কিন্তু আসলে ধরে রাখা সম্ভব হবে না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বিআইডব্লিউটি এর যে 33তম দিনে যে উচ্ছেদ অভিযান তার সর্বশেষ। তুরাগ নদ উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি। সেই খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। যাচ্ছি পরের খবরে। রমজান মাস সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 1 বছর আগে শেষ হয়ে যাওয়া খেজুরের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে বিক্রির পাঁয়তারা নস্যাৎ করে দিয়েছে র্যাব। রাজধানীর ফরাশগঞ্জের একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে 110 টন পচা খেজুর জব্দ ও 2টি প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক ব্যবসায়ীকে 2 বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পির রিপোর্ট। চকচকে রঙিন প্যাকেটে সাজানো হাজার হাজার প্যাকেট খেজুর। আসন্ন রমজানকে কেন্দ্র করে এই খেজুরগুলোই বাজারে ছেড়ে দেওয়ার পায়তারা করছিলেন কিছু বিক্রেতারা। তবে র্যাব বলছে এসব খেজুরের প্যাকেটে যদিও লেখা রয়েছে 2020 সাল মেয়াদ উত্তীর্ণের তারিখ, তবে আরও 1 বছর আগেই এই খেজুরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বুধবার রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জের সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে অভিযানে যায় র্যাব। 3 তলার এই কোল্ড স্টোরেজে নানা ধরনের ফলের মাঝে সবথেকে বেশি পাওয়া যায় খেজুর। তবে এসব খেজুরের প্যাকেট খুলতেই বেরিয়ে আসে উৎকট গন্ধ। স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় অনেকটা কালচে রূপ ধারণ করা খেজুরগুলো খাওয়ার যোগ্যতা হারিয়েছে অনেক আগেই। ভোক্তার চোখ ফাঁকি দিতে মানহীন এসব খেজুরের গায়ে এক প্রকার তৈলাক্ত দ্রব্য মিশিয়ে ছাড়া হতো বাজারে। প্রচুর পরিমাণ খেজুর রয়েছে যে খেজুরগুলো আজ থেকে আরও 1 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ এই বা এক্সপায়ার্ড খেজুরগুলোকে নতুন করে প্যাকেজিং করে কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এটি একটি মারাত্মক অপরাধ। অভিযানে মানহীন খেজুর মজুদের দায়ে সিটি কোল্ড স্টোরেজকে 20 লাখ টাকা জরিমানা এবং ফল বিক্রির প্রতিষ্ঠান আহনাফ এন্টারপ্রাইজকে 15 লাখ টাকা জরিমানা করে র্যাব। এছাড়া পচা খেজুর বিক্রির পায়তারার দায়ে আহনাফ এন্টারপ্রাইজের মালিক ইয়াসিন ব্যাপারীকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আমরা তো পেটি খুলে দেখতে পারি না, আগে ব্যবসায়ীদের একটা নিষেধ আছে,
আমাদের পেটি নষ্ট হয়ে যায়, পেটি কাটেন কেন, ছিঁড়েন কেন। এখন যা দেখলাম, এখন তো পেটি না খুলে রাখার আর কোনো উপায় নেই, কারণ আমি এটা বুঝি যে এগুলি খাইলে মানুষের ক্ষতি হবে। যারা করতেছে যে ডেট এক্সপায়ার মালগুলো আগেই বিক্রি করা উচিত ছিল, কম সেলে। এখন তোমার রমজান সামনে করে এগুলো রাখা ঠিক হয়নি। যে কোনো প্রকার ভেজাল বন্ধে পুরো রমজান মাস জুড়েই এমন অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এবার শপথ নিলেন বিএনপির একজন সংসদ সদস্য। দুপুরে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। সকালে জাহিদুর রহমান শপথ নেয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দেন। এরপর বেলা 11:30টার দিকে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। দুপুর 12টায় শেষ হয় শপথ গ্রহণ। 1991 সাল থেকে নির্বাচন করলেও শুধুমাত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই বিজয়ী হন তিনি। শপথ নিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে কথা বলবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নিরপরাধ নেতাকর্মী আছে আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব যে আপনি দেখেনি, কারণ একটার বাদী সমস্ত পুলিশ যা করেছে সব মিথ্যা মামলা দিয়েছে, আপনার লোক কোনো মামলা করেনি। কাজে আপনার এটা দেখা উচিত। গণতন্ত্রের স্বার্থে সেই সব মামলা প্রত্যাহার করার আমি দাবি রাখবো। সাথে সাথে আমার নেত্রীকে, ওনার একজন বয়স্ক মহিলা, 73 বছর বয়স, ওনাকে যেন গণতন্ত্রের স্বার্থে মুক্ত করে দেয়, এই আহ্বান আমি জানাব। এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ শপথ নিলে সে জাতীয়তাবাদী শক্তির সাথে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি জাহিদুর রহমান শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জনগণ যেখানে ভোট দিতে পারে না, সেই সংসদের 300 আসনে কেউ জয়লাভ করে নাই এবং কেউ পরাজিত হয় নাই। নেত্রীকে জেলখানায় রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না। তারা হলো গণদুশ্মন এবং জনগণই তাদের বিচার সময় মতো করবে। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা পার্লামেন্টে যাব না। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস। রাজু, আপনারা জানেন যে আজ জাতীয় সংসদ ভবনে এখন থেকে প্রায় ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা আগে বিএনপি থেকে নির্বাচিত একজন প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে। এমন খবর কিন্তু আমরা গণমাধ্যমে পেয়েছি এবং এটা নিশ্চিত হয়েছে কিছুটা, এবং তার আনুষ্ঠানিক বক্তব্য আমরা এখনো পাই নাই। আমরা এখন পর্যন্ত সংসদ ভবনের এলাকাতেই আছি এবং এখান থেকে আপনাদেরকে যে তথ্যটি জানাতে পারি যে গত 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে 292টি আসনেই নিরঙ্কুশ বিজয় এসেছে আওয়ামী লীগের, এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ঐক্যজোট থেকে নির্বাচিত হয়েছিলেন টোটাল সব মিলে 8 জন, এবং তার ভেতরে আমরা লক্ষ্য করেছিলাম যে ঐক্য ফ্রন্ট থেকে 2 জন ছিলেন। সেই 2 জন এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন, সুলতান মনসুর এবং মোকাব্বির খান। আপনারা জানেন যে সুলতান মনসুর গেল 7 মার্চ শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য হিসেবে, এবং তার পরপরই কিন্তু মোকাব্বির খানকেও আমরা শপথ গ্রহণ করতে দেখেছি চলতি এপ্রিলের প্রথম নাগাদ। এবং তাদের শপথ গ্রহণের সময় যে বিতর্কটি উঠেছিল যে তারা ঐক্যফ্রন্ট থেকে, অর্থাৎ তারা গণফোরাম থেকে বহিষ্কৃত হয়েছেন কিনা, বা গণফোরামের সিদ্ধান্তের বাইরে এসে সরকারের সঙ্গে তারা আঁতাত করেছেন কিনা, বা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন কিনা, এই বিতর্ক আসলে জাহিদুর রহমান যিনি শপথ গ্রহণ করেছেন কিছুক্ষণ পূর্বেই ঠাকুরগাঁও 3 আসনের, আসলে এই বিতর্ক তাকে নিয়ে আসলে নতুন করে বিতর্ক নেবে কিনা, এইগুলির জন্য আসলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এবং তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত পাই নাই, কিন্তু শপথ গ্রহণের পরপরই মোবাইল ক্যামেরায় ধারণ করা তার একটি বক্তব্য আমাদের হাতে এসেছে। সেই বক্তব্যে আমরা জানতে পেরেছি এবং তাকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে দলীয় প্রধানের মুক্তি এবং দলের হাজারো নেতাকর্মী এখন পর্যন্ত মামলায় কারাগারে আটকে রয়েছেন, তাদের মুক্তির দাবি নিয়ে তিনি সংসদে কথা বলবেন। এই জন্যই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আজ, এবং তার আনুষ্ঠানিক বক্তব্য পেলে হয়তো বা আমরা আপনাদেরকে আরো বিস্তারিত
তথ্য এখান থেকে জানাতে পারবো। এখন পর্যন্ত ঠাকুরগাঁ 3 আসনের সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমানের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা এই ছিল আমার কাছ থেকে সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। রাজু। জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। মিয়ানমারের রাখাইন রাজ্য অশান্ত করতে কারা অস্ত্র সরবরাহ করছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এছাড়া ভাষান্তরে রোহিঙ্গা স্থানান্তরে বাধা আসায় পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে কোনো সমস্যা হলে তার দায় বাংলাদেশ নেবে না বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের 3টি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এ সময় তারা স্বীকার করেন রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় চুক্তিটি ধীর গতিতে এগোচ্ছে। চট্টগ্রামে কাঠ বোঝাই জিপের চাপা ইট ফাটায় ঘুমন্ত 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন শ্রমিক। ভোরে রাঙ্গুনিয়ার গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘাতক জিপ জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে রাঙামাটি থেকে কাঠ বোঝাই একটি জিপ চট্টগ্রামে যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার গাবতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে SRB ইটভাটার শ্রমিকদের একটি ঘরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা 4 ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা বলছেন বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। লার্কির গাড়ি ছিল, অনেক ব্যাগে আসছে গাড়িটা, কন্ট্রোল করতে পারে না, মরণ টার্নিং এর কারণে গাড়িটা উল্টে দিয়েছে। 4 জন মারা গেছে, আরো মেডিকেলে 3 জন আছে, তাদের অবস্থাও সিরিয়াস। ব্রিকফিলের শ্রমিক ঘুমানো অবস্থায় ছিল, হঠাৎ করে এসে ওদের গায়ে গাড়িটা পরে গাছ টাছ পরে তাদের মাথার আঘাত পাওয়ার কারণে 4 জন মৃত হয়েছে। এদিকে সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলা ঘরগুলো সরিয়ে নেয়ার দাবি ইটভাটা শ্রমিকদের। এই দুর্ঘটনায় মানুষগুলো শেষ, এগুলো কি আর জীবন পাইব? তো এইভাবে যত রাস্তার পাশে ঘর আছে আমার অনুরোধ এই ঘরজন সরাই ফেলে। টার্নিংয়ে তো রাস্তার উপরে, আমি শুধু এখানকে না, যত ঘর রাস্তার পাশে আছে আমার অনুরোধ সবাই ঘরগুলো সরাই ফেলতে উচিত হবে। দুর্ঘটনার পরই ঘাতক জিপ জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইটভাটায় হতাহত শ্রমিকদের গ্রামের বাড়ি নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার বেজুবিল্লা গ্রামে। সময় সংবাদ, চট্টগ্রাম। প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে বৃহত্তর চট্টগ্রামের ধর্মঘট। আর বৃহত্তর রংপুরের ধর্মঘট নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের খোদ সভাপতি ও সাধারণ সম্পাদক। পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে ধর্মঘটের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা। সকালে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। টানা 18 ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর 12টা থেকে প্রত্যাহার করা হয় বৃহত্তর চট্টগ্রামের পরিবহন ধর্মঘট। এর পরপরই শুরু হয় যান চলাচল। এদিন জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করা হয়। দুপুর 12টা থেকে উদ্র হয়েছে। যারা যেখানে আছেন আমাদের চালক এবং বিভিন্ন কাউন্টার খুলে দেওয়া, আমাদের চালকদের গাড়ি চালানোর উদ্যোগ নেওয়া, এই ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি। এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের 87টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিক নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্য দিয়ে আংশিকভাবে চলে বৃহত্তর রংপুরের পরিবহন ধর্মঘট। কর্মসূচিকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের 5 জেলায় গাড়ি ঘোড়া চলবে। অনির্দিষ্টকালে ধর্মঘট গেলে কিছু কিছু ধারা আমাদের আছে, সেই ধারা মোতাবেক আমরা ধর্মঘট করব। অবশ্যই যে কোনো হত্যার পক্ষে আমি না। পরিবহন ধর্মঘট চলছে, ইনশাআল্লাহ এটার বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। এই অবস্থার মধ্যেই দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও গাইবান্ধায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। সকলের কাছেই আসলে বিশেষ অনুরোধ রাখছি, দ্রুত নিরসন করে যাত্রী দুর্ভোগ থেকে রেহাই দিন। টিকিট কাটছি 4 দিন আগে,
এখন যদি আমি ঢাকা যেতে না পারি আমার ছেলের বিয়ের আমি ওখানে কিভাবে মুখ দেখাবো। তবে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাটে শুরু হয়েছে যান চলাচল। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। গাড়ি ঘোড়া চলতেছে, তার ভোগান্তি আমরা কমে গেছে। ধর্মঘট উঠে গেছে, তখন আমি খুব দ্রুত এখানে চলে আসলাম, কারণ আমার ঢাকা ইমার্জেন্সি যেতে হবে। গত 22 এপ্রিল চট্টগ্রামের পটিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে চালক জালাল উদ্দিনকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। জুনে চালু হতে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম হাইওয়ে এক্সপ্রেস। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতু চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষ এই 6 লেনের সড়কটি ব্যবহার করতে পারবেন। ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে ছোট বড় ৩১টি সেতুর সাথে থাকছে ৪৫টি কালভার্ট, ৬টি ফ্লাইওভার ও 4টি রেল ওভারপাস সহ একাধিক আধুনিক সুবিধা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিত তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পথে যোগাযোগের পরিবর্তন আনতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়ক 2 লেন থেকে 6 লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সরকার। পদ্মা সেতুর সংযোগ সড়কের পার্শ্ববর্তী অংশে ভারী যানবাহনের জন্য পৃথক 4 লেন ছাড়াও রয়েছে হালকা যানবাহনের জন্য আলাদা 2 লেন। এছাড়াও ঢাকা ও পূর্বাঞ্চলে যাত্রী পণ্য পরিবহন নিরাপদ, সময় সাশ্রয়ী ও আরামদায়ক করতে সড়কটিতে রয়েছে ওভারপাস, আন্ডারপাস, ফ্লাইওভার সহ আধুনিক সব সুবিধা। 21টা জেলার লোক খুব দ্রুত যার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। পদ্মা সেতু ব্রিজটোল থেকে যে গাড়িগুলো যাতায়াত করতে পারে খুব সুযোগ সুবিধা ভালো হবে। পণ্যদ্রব্য ঢাকাতে খুব দ্রুত পৌঁছানো যাবে। 1 বাই 1 রোড, রাস্তাটা ক্লিয়ার থাকবো, ছোট গাড়ি বড় রাস্তায় আসবে না। যানজট সব সময়ের জন্য মনে করেন যে কম থাকবে। সড়কটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় নিরাপদ সড়কের দৃষ্টান্ত স্থাপন হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। মুমূর্ষ রোগী পদ্মার পারে ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্সে শুয়ে আছে, তাকে সময় মতো পৌঁছানো যাচ্ছে না। যারা চিকিৎসার জন্য ঢাকা যাবে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। শিল্পক্ষেত্রে, আমাদের কৃষিক্ষেত্রে, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, এতে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। 6 লেনের 2টা বাইলেন, 4টা হচ্ছে 4 লেন। ঢাকা খুলনা এক্সপ্রেস হাইওয়ে উন্মুক্ত হওয়ার পরপরই পদ্মা ব্রিজ উন্মুক্ত হবে আমরা আশা রাখি। এই জন্য এখানে সুফল জনগণ সঙ্গে সঙ্গেই পাওয়া শুরু করবে। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড তত্ত্বাবধান করছে পুরো প্রকল্পটি। আগামী জুনে সড়কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। সময় সংবাদ, মাদারীপুর। উপাচার্যের আশ্বাস অনুযায়ী 28 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা থেকে 7 কলেজের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অবরোধ ও গণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী উপাচার্য মহোদয় 28 তারিখ সাংবাদিকদের সামনে প্রকাশ্যে 7 কলেজের সমস্যা সমাধানে নেওয়া সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো তুলে ধরব। যদি 28 তারিখ কোনো কার্যকর সমাধানের ঘোষণা না আসে, আমরা আগামী 29 এপ্রিল সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন শামীমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে শামীমকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 12 এপ্রিল মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে। এরপর গত 14 এপ্রিল নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দেয় সে। সিলেটে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় আদালতের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সকালে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করেন বিচারক মমিউন্নেসা। এর আগে কড়া নিরাপত্তায় মামলার প্রধান আসামি ফয়জুল সহ 6 জনকে হাজির করে পুলিশ। এরপর মামলা 56 জন সাক্ষীর মধ্যে 2 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 2018 সালের 23 মার্চ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে জাফর ইকবালের উপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুল হাসান।
এ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়েরের পর ফয়জুল সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিটে মোট 56 জন সাক্ষী আছে, এর মধ্যে এ পর্যন্ত 2 জন সাক্ষী হয়েছে। আমরা আরও সাক্ষী আনার জন্য প্রসেসটি আশা করি আগামী তারিখে সাক্ষী উপস্থাপন করব বিজ্ঞ আদালতে। আগামী তারিখ 21/5/2019 ইংরেজি। দেশের বাইরের খবর। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে দেশটির সরকার। পার্লামেন্ট শুনানিতে জানানো হয়, ভারতীয় গোয়েন্দারা হামলার আগাম তথ্য দিলেও সঠিকভাবে তা কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়নি। তবে রাজনৈতিক কারণে হামলার আগাম সতর্ক বার্তা থাকলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এদিকে হামলার পর থেকে নিরাপত্তার শঙ্কায় দিন পার করছেন স্থানীয় মুসলিমরা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন উদ্বোধন, মাত্র 4 ঘন্টায় গন্তব্যে পৌঁছাবে বনলতা এক্সপ্রেস। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী ব্যবসার প্রসার, বললেন প্রধানমন্ত্রী। ঢাকার নদী দখলমুক্ত করতে গিয়ে বিপাকে বিআইডব্লিউটিএ, ভুয়া নথি দেখিয়ে স্থগিতাদেশ নেয় ভাঙা যাচ্ছে না অনেক স্থাপনা। রমজান ঘিরে ফের সক্রিয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাতভর রাজধানীতে র্যাবের অভিযানে 110 টন পচা খেজুর জব্দ, 2টি প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা। দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে এবার শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ। বললেন, দলীয় নেত্রীর মুক্তির দাবি নিয়েই থাকবেন সংসদে। এবং রাখাইনে অস্ত্র সরবরাহকারীদের খুঁজে বের করতে জাতিসংঘের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। সংস্থার শীর্ষ 3 কর্মকর্তার সঙ্গে বৈঠক। এ ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।